লাগছে এটা আমি ওর ভিডিও ফার্স্টে দিতে behind the scene দিব ঠিক আছে ফার্স্টে সরি behind the scene ফার্স্টে কি করে দিব ওপেনিং শট এটাই গোল সামনে এটাই ঠিক আছে ঠিক আছে Hey guys, welcome to the second episode of the Averi Show. আজকের এপিসোডে আমি গেস্ট নিয়ে আসছি, কোলাব করতেছি the Pixel Production and Pixel Production. আমাদের সাথে আছে the CEO and the co-founder আশরাফুল আমিন। ভাই কেমন লাগতেছে নিজের প্রোডাকশনের সামনে শুট করে? অনেক ভালো লাগছে। I hope আমি তোমাদের স্টুডিও রুটটা দিয়ে দিব, but let's see what happens. But ভাই like জার্নি সম্পর্কে কিছু বল ফার্স্টে। How did you start? When do you think that ঠিক আছে আমার স্টার্ট করা উচিত? বেসিক্যালি আমি তো স্টার্ট করছি অ্যাজ এ ফ্রিল্যান্সার 2019 এর দিকে আমি স্টার্ট করছি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আর কি freelancer.com থেকে আর কি। তো তখন পার্ট টাইম কাজ করতাম, ফুল টাইম কাজ করবো বা প্রফেশন হিসেবে নিবো এই চিন্তা ভাবনা আমার ছিল না। তো কাজ করতে করতে 2023 জুনে এসে আমার হিট আসলো যে কি করা উচিত। এখন আসলে গ্রাফিক ডিজাইন সেক্টরটা বেশি একটু বুমিং না, আমরা ভিডিও রিভিউ করতেছি, দুটো একসাথে ছাড়া যাওয়াটা খুবই টাফ। এত বড় দুইটা ইন্ডাস্ট্রি, যেগুলো একটা ফোকাস করা উচিত। তো 2023 জুনে আর কি আমি ফুল ফ্লেজেড ভিডিও এডিটিং স্টার্ট করি। তো তারপর থেকে আর কি 1-2 বছর যা কাজ করছি, যতগুলো ক্লায়েন্ট বেস বা যতগুলো কাজের সাথে কাজ করছি, মানে যে বেসটা তৈরি করছি, ওইটা দিয়ে আর কি পরবর্তীতে 2024 এর ডিসেম্বর আর কি পিক্সেল প্রোডাকশন আমরা মানে অফিসিয়ালি অফিস নিয়ে স্টার্ট আপ করছি। না মানে এখন লাইক আপাতত তোমার কাছে কি মনে হচ্ছে লাইক গ্রাফিক ডিজাইনিং আর ভিডিও এডিটিং কোনটা বাংলাদেশে ইজ মোর বুমিং রাইট নাও? আমার মতে গ্রাফিক ডিজাইনিং নিয়ে আসলে মানুষ বেশি, ট্যালেন্টও বেশি, নো ডাউট, বাট ভিডিও এডিটিং মার্কেটটা অলওয়েজ গ্রোইং থাকবে। কারণ ভিডিও কন্টেন্টের যে চাহিদাটা এটা ওয়ার্ল্ড ওয়াইড আজীবনই থাকবে আর এটা আসলে অনেক বেশি বুম হচ্ছে। আগে যেমন আমরা একটা স্ট্যাটিক অ্যাডস দেখতাম, অনেক বেশি দেখতাম, এখন আমরা সব আমাদের ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখি যে ভিডিও অ্যাডগুলো বেশি, মানে ভিডিও মোশন অ্যাডস গুলো বেশি আসলে। তো জেনারেশন ওয়াইজ একটা বিষয় আছে, সব মিলে ছিল আর কি। এন্ড আই ফিল লাইক এটা আরো দিন দিন বাড়ছে, অলওয়েজ গ্রো করবে। আমরা যদি বলি এআই, উইদাউট এআই ইট ডাজন্ট ম্যাটার। Talking about AI কতটুকু ইমপ্যাক্ট ফেলছে এখন লাইক উইথ দ্য ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি এন্ড এআই আসলে একটা ভালো মানে মেজর ইমপ্যাক্ট ফেলছে। বিশেষ করে শর্ট ফর্ম কন্টেন্ট গুলো এআই অনেক বেশি, অনেক বড় একটা অবদান রাখছে। আগে আমরা যেসব ক্যাপশন গুলো আমরা ফ্রেম বাই ফ্রেম ধরে করতাম, এখন আমরা জাস্ট এআই তে ওয়ান ক্লিকে হয়ে যাচ্ছে। এটা একটা হিউজ টাইম সেভিং বিষয়, প্লাস আমাদের কাজগুলোকে কমপ্লিমেন্ট করে এআই আসলে। So when people say that AI is taking over the like world, it's not like that. It's like AI is more like helping the creators or the people are working on it. So like আচ্ছা পিক্সেল প্রোডাকশনে তুমি স্টুডেন্ট পড়াশোনা রাইট, তো ওইটা কিভাবে লাইক দ্য পিক্সেল প্রোডাকশন ইউ ওয়ার্ক এন্ড তুমি স্টুডেন্ট পড়া লাইক ইটস অ্যামেজিং এট দ্য সেম টাইম ইউ স্টার্টেড ল। I mean, it's crazy to think that guy in law নিয়ে পড়াশোনা করছে, হিতে গেছে ঠিক আছে না বাংলাদেশের লয়ের অবস্থা খারাপ না, like teach the student like কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়। এটা কি স্টুডেন্টদের কি ছিল নরমালি লাইক একটা স্টুডেন্ট আমরা যেহেতু ভিডিও এডিটিং সেগমেন্ট নিয়ে আসলে ফোকাস, তো ওই ভিডিও এডিটিং সেগমেন্টে আসলে আমরা যা ইন এন্ড আউট প্রফেশনাল লেভেলে শিখে দেন আমরা ওদের থেকে হায়ার করি, প্রজেক্ট বেস কাজ দিয়ে দেন ওদের হায়ার করি। So at the same time student is learning and at the same time is also earning. ব্যাপারটা কি আসলে মানে ভালো এডিটর পাওয়া বা বাংলাদেশে ভালো এডিটরের মার্কেটটা একটু নিশ টাইপের, মানে তুমি ইউজুয়ালি ভালো এডিটর পাবা না। তোমাকে আই গেস এই সেক্টরের মানুষকে স্কিল আপ করে ইন্টারেস্ট ক্রিয়েট করে দেন তোমাকে এই সেক্টরের মানুষকে
আনতে হবে আসলে। তুমি কোনো ভিডিও এডিটরকে দেখবা না যে হয়তো ফ্রি পড়ে আছে বা ধরো স্কিললেসে কাজে লাগাচ্ছে না বা এরকম কিছু না। তো ওই মানে ভিডিও এডিটর বা প্রফেশনাল ভিডিও এডিটর পাওয়াটা খুবই টাফ। তো এই জন্য আমাদের টার্গেটটা হলো ফার্স্ট অফ অল ট্রেনিং দিয়ে দেন আমরা অ্যাজ আ প্রফেশনাল এডিটর আর কি আমাদের এজেন্সিরও প্রফিট হবে, যে শিখতেছে তার প্রফিট হবে, কারণ ক্যারিয়ার গোল আছে। At the same time like promotion হয়ে যাচ্ছে Promotion হয়ে যাচ্ছে, at the same time যে না আমার স্টুডেন্ট কাজ করতেছে এই ইউজুয়ালি ভালো এডিটর না পাওয়ার ক্ষেত্রে আর কি আমরা এই কোর্সটা চালু করছি। না তো বেসিক্যালি মানে তুমি কাজও দিতেছো কাজ করাও নিতেছো at the same time তোমার দিয়ে এটা গুড চেইন হ্যাঁ ঘুরে ফিরে ইয়ে হচ্ছে। তো তোমাদের প্রাইমারি লাইক তোমরা যে টুলস গুলো ইউজ করো কি ইউজ করা হয় লাইক আমরা বেসিক্যালি তিনটা সফটওয়্যার ইউজ করি, প্রিমিয়ার প্রো আর অ্যাডভান্স লেভেল আফটার এফেক্টস, মোশন ডিজাইন বা মোশন গ্রাফিক্স এর বা কোনো কিছু মোশনের ক্ষেত্রে আফটার এফেক্টস, আর ক্যাপকাট ইউজ করি আমরা ক্যাপশনের জন্য বেসিক্যালি। এর বাদেও যদি আমাদের তাই কোনো অ্যাক্সেস দিয়ে দেয় কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট, সেগুলো আমরা ইউজ করি আসলে। বা ক্লায়েন্টের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই পার্টিকুলার এই ওয়েবসাইট ইউজ করা লাগবে, তো তখন আমরা ইউজ করি আসলে। আমরা ট্রেন আপ করে আসলে তিনটা সফটওয়্যারের উপরই। এরপরে আসলে যদি ক্লায়েন্ট ডিমান্ড আর কি আমরা কিছু কিছু সফটওয়্যার শিখাই বা যে কাজের ক্ষেত্রে আসলে শেখা হয়। আর আমাদের এখানে আসলে বেসিক্যালি আমরা যখন এডিটর খুঁজি, তখন ভালো এডিটর না পাওয়ার ক্ষেত্রে আসলে আমরা কোর্স বিল্ড আপ করছি যে একটা মানুষ এখানে আসবে, এনাফ স্কিল হবে, দেন আমাদের সাথে কাজও করবে। তো তোমাদের স্টুডেন্ট ওদের অনেক জায়গায় কাজ করতেছে যারা শিখে গেছে বা সামথিং ব্যাপারটা হলো আসলে কাজ করতেছে, প্লাস অনেকে কাজ করতেছে ওরা। এই স্কিলটা এমন না যে ধরে না ধরো আজকে শিখছো তুমি, কালকে তুমি ইমপ্লিমেন্ট করতে পারতেছো বা 5-6 বছর পর তোমার ইমপ্লিমেন্টেশনের সেক্টরটা আসতেছে। তো এটা আসলে বলা যায় না যে কখন এই স্কিলটা কাজে লাগবে আসলে। যেমন আমার একটা স্টুডেন্ট আছে এখন ত্রিপুরীতে নিয়ে পড়তেছে এআই তে, তো ওর পক্ষে তো আর কি এখানে টাইম দেওয়া সম্ভব না। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা এটা আসলে বলা যাবে ইন ফিউচার যে ওরা কিভাবে কাজে লাগাচ্ছে। না আবার এই স্কিলটা থাকা কিন্তু অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল লাইক জব সেক্টরে অ্যাজ আ মিডিয়া স্টুডেন্ট আমি নিজে যত আমি ইন্টারভিউ দিয়েছি দে ওয়ার হ্যাপি যাচ্ছে ঠিক আছে আমার এই স্কিল আছে নেয় ওটা আলাদা বিষয় হিসাব বাট ইট ওয়াজ এ গুড কনভারসেশন স্টার্ট যে না তুমি ভিডিও এডিটিং পারো কতটুকু পারো অ্যান্ড অল লাইক তো রিসেন্ট যে কোন প্রজেক্টের মধ্যে কাজ করছ কি টাইপের কোন নাটকে কাজ করেছে বা সামথিং কিছু কোন প্রজেক্টে? আমরা আসলে বাংলাদেশে কোনো প্রজেক্টে কাজ করি না। আচ্ছা করি না বলতে এখন এমন যে অফার আসে না বা এমন কিছু, বাট আমরা আমাদের ফরেন যে ক্লায়েন্ট বেসটা এদেরকে হ্যান্ডেল করে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করব বা এখানে মার্কেটে ঢুকবো, এই চিন্তা ভাবনাই আসলে এখন করতে পারতেছি। বাংলাদেশের মার্কেটে ঢোকার প্রবলেমটা বা লাইক এইটা কি এখানে আসলে প্রবলেম সব মার্কেটে প্রোজ এন্ড কনস আছে। তো বাংলাদেশের মার্কেটে আসলে পেমেন্টটা খুবই কম হয়, পেমেন্ট স্কেজুলটা একটু মানে কম মানে আগে বেশি হয় আসলে। মানে দিতে লেখা পারে মানে ফরেন ক্লায়েন্টের কাজ আমরা যেগুলো করি আমাদের পেমেন্ট গুলো একদম অন টাইম পেমেন্ট আসে আসলে। ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হয় আর ভালো ব্যাপারে ট্রানজাকশন হয়। না when you see like বাংলাদেশের নাটক বা মুভি like অনেক থেকে ইভলভ করতেছে আগে থেকে এডিটিং ইভলভ করতেছে কি মানে কি তুমি যখন দেখতেছ আচ্ছা ঠিক আছে তুমি কি চেঞ্জেস করতে সামথিং যে না এটা আরেকটু বেটার হতো বা এইটা আরেকটু বেটার হতো তাই না? আমি যেটা দেখতেছি রিসেন্টলি নাটক বা মুভি যেটাই বলো ওদের মেকিংটা খুবই সুন্দর, ওদের সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর, ওদের অ্যাকশন সিকোয়েন্স গুলো মোটামুটি, বাট ওদের স্টোরি লাইন গুলোকে আমরা জানি ওরা রিয়েলিস্টিক করতে পারতেছে না, মানে মানুষের সাথে কানেক্ট করতে পারতেছে না। লাইক একই তামিল পেস্ট করে দিচ্ছে যেটা মানুষজন দেখে বোঝা যাচ্ছে বুঝতে পারতেছে যে এগুলো খুবই আমার কথা হচ্ছে তারা টাকা খরচ করতেছে অনেক ঠিক আছে কোটি টাকা খরচ করতেছে লাইক হায়ার বেটার স্ক্রিপ্ট রাইটার অনেক কারণ আমি নিজে দেখছি অনেক ভালো স্ক্রিপ্ট রাইটার আছে যারা কাজের জন্য করতেছে বাট আই ফিল লাইক নতুন চান্স দেওয়া উচিত
লাইক যে উৎসব মুভিটা বের হলো, ইটস অ্যামেজিং ফ্যামিলি মুভি, যারা দেখেন অবশ্যই দেখেন, আমার কোনো টাকা দেয়নি বাট স্টিল ইটস অ্যামেজিং। তারপরে যত রিসেন্ট নাটকে দেখলাম কিছু কিছু ভালো, ইনসাফে দেখলাম ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করছে। তো when I see, তারপরে আমার প্রবলেম কি বাংলা মুভির আই থিঙ্ক কালার কারেকশনে আমার একটা প্রবলেম আছে। Whenever I see, I'm like, my God, I need to color correction, like scene would be like more better, like pop up হয়ে যেত, like আসলে এটা ডিপেন্ড করে ডিরেক্টরের উপর ফুটে যে উনি কি টাইপের মোড দিতে যাচ্ছেন পুরা ওনার ক্রিয়েশন দেখে। সিনেমাটোগ্রাফাররা জাস্ট অনেক ভালো কাজ করে, নো ডাউট। যারা কালার কারেক্ট করে, কালার গ্রেড করে, তারাও খুবই ভালো কাজ করে। কিন্তু আসলে কিছু কিছু ডিরেক্টরের প্রেফারেন্স থাকে যে একটু রং চঙা হবে বিষয়গুলো আসলে। বাট আমার কাজিন যে ডিরেক্টর আসে ওর নাটকগুলো দেখলে দেখবা যে ওর কালার কারেকশন, কালার পারফেকশন খুবই মানে টপ নচ থাকে। রিসেন্টলি ব্যাচেলার পয়েন্টের যে টাইপের ভাইব দিচ্ছে ওরা সিজন 5 এ ওরা যে টাইপের মানে পপ আপ হচ্ছে কালার, এখনকার ডিরেক্টররা ওই টাইপের কাজ করতে যাচ্ছে আসলে। ওটাও দেখতে ভালো লাগে না, কালার পপ আপ হচ্ছে, ইউ ফিল মোর কানেক্টেড টু। কিছু কিছু ক্রিয়েটররা, কিছু কিছু ডিরেক্টররা আসলে বেশি ওভার এক্সাজারেট করে ফেলে বিষয়গুলো। আসলে ম্যাস মিডিয়ার সাথে কানেক্ট করতে যে স্টোরি লাইন গুলো এরকম আর কি, আসলে মানে অত বেশি ভালো হয় না। টিভির কথা চিন্তা করি, টিভিতে ইটস মোর অফ লাইক ট্রেডিশনাল অডিয়েন্স আমরা যেগুলো দেখতেছি, আর লাইক ইউটিউব বা ফেসবুকে এখন তো অডিয়েন্স একটু ডিভাইডেড হয়ে যায়। তো প্রবলেম তো ক্রিয়েট করে, লাইক যখন তুমি দুইটা অডিয়েন্সকে একসাথে কানেক্ট করতে চাও, তুমি অনেক কিছু নিতে পারো, অনেক কিছু মিস হয়ে যায়। হ্যাঁ, আর টু বি অনেস্ট যে ওদেরও একটা হিউজ লেভেলের ফ্যান ফলোয়ার বা ম্যাচ লেভেলের মানুষজন দেখে ওদেরকে। তো ওদেরও একটা অবভিয়াসলি ফ্যান ফলোয়ার, মানে ওই লেভেলের ওদের গ্রহণযোগ্যতা আছে বলে ওরা কাজ করে যাচ্ছে। আসলে আমরা ক্রিটিসাইজ করতে পারি যে না এটা আসলে ওই লেভেলের কাজ হয় না, বাট আসলে আলটিমেটলি মানুষজন আসলে ডিসাইড করবে এটা আসলে। অডিয়েন্স অলওয়েজ ডিসাইড করবে যে এটা আসলে ওদের কাছে ভালো লাগছে কি ভালো লাগে। But at the same time, like VFX এর যে এখন তো VFX অনেক বাড়তেছে, বাংলা VFX এর কাজ বাড়তেছে। But still I feel like আমরা যদি আশেপাশের ইন্ডিয়ার সাথে ঢুকাই করে আমরা ওই লেভেলে যাইতে কোনো মতে পারতেছি না। রিজন থাকে লাইক টাকা খরচ করতেছি না বা সামথিং। I know we have people that are অনেক talented, but like এইটা কি ইন্ডিয়ার মতো অত টাকা খরচ করতে অত হওয়া লাগে, বাট কাছাকাছি হলো তো এখানে আমার যেটা মানে সবচেয়ে মেইন মানে অবস্টাকেল যেটা আমি দেখি সেটা হলো যে আমাদের মুভি ইন্ডাস্ট্রিকে ওইভাবে প্রমোট করা হয় না, বা আমাদের মুভি ইন্ডাস্ট্রিতে একটা প্রডিউসার যে ধরো 1 কোটি টাকা ইনভেস্ট করবে, ওইখান থেকে যে ওর যে প্রফিটটা আসবে সেটা কোনো গ্যারান্টি বা এই লেভেলে মানে এটা আসলে কোনোভাবে গভর্নমেন্ট হোক বা এইগুলো রেগুলেটিভ বডি যেগুলো আছে ওরাও কোনোভাবে এগুলো নিয়ে আসলে মাথা ব্যথা নেয় না। মুভি ইন্ডাস্ট্রিটাকে ওরা একটু অবহেলা করে কেন যে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ঠিকই 500 টাকা দিয়ে দেখবো যে সিনেমা যে মুভি দেখতেছে বাঙালি মুভি। তো এটা কিন্তু একটা হিউজ ব্যাপার। বাংলাদেশের মানুষ এখন তাও মুভি প্রতি ঝোঁকটা আসলে তৈরি হচ্ছে আস্তে আস্তে। আগে তো খুবই বাজে অবস্থা ছিল। তো এই সেগমেন্টে আমার যেটা মনে হয় যে গভর্নমেন্টকে এটাকে ইন্টারফেয়ার করতে হবে, করে প্রডিউসারদের যে রাইটটা সেটা ইনশিওর করতে হবে। ওই যে বাংলাদেশে হচ্ছে চা বিরতি নিয়ে, ঠিক আছে, আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ ইন্ডাস্ট্রি আচ্ছা, আমার মতে যেটা প্রডিউসারদেরকে প্রডিউসার রাইট দিতে হবে এখানে। বাংলাদেশে যেসব হলগুলা অকেজ হয়ে পড়ে আছে স্পেশালি ঢাকা শহরের মধ্যে, সেগুলো রিভাইভ করতে হবে। সেসব হলে মানে অ্যাটলিস্ট কোয়ালিটি বেটার করতে হবে। এই সেগমেন্টে আরো বেশি ইনভেস্টমেন্ট লাগবে। আই থিংক হল বেটার করলে মানুষের বোঝানো যাবে। লাইক এখন মুভি চাহিদা আছে, বাট হলের জন্য মানুষ টিকিট পাচ্ছে না, হাউস হয়ে যাচ্ছে। আর কিন্তু লাইক গ্রোয়িং ইন্ডাস্ট্রি এন্ড অল দ্য ভিএফএক্স এর কাজে বাড়তেছে। এন্ড ভিএফএক্স আমি ইন্ডিয়ান মুভির সাথে যদি কম্পেয়ার করি ভিএফএক্স এর বাংলাদেশে, লাইক আমরা কাছাকাছি কাউন্ট দিতে পারতেছি না। লাইক হ্যাঁ ভিএফএক্স ভালো হচ্ছে, বাট আই থিংক উই ক্যান ডু মোর বেটার। লাইক এটা রিসেন্ট মার্কেট করার যে ক্যাপাবিলিটিটা, আমাদের মুভি মার্কেট হাইস্ট গেলে যদি আমাদের এরকম ব্লকবাস্টার প্রফিট হয়,
তাহলে মনে হয় 10 কোটি টাকার উপরে হয়তো যায় না, বা আগে গেছে কিনা রিসেন্টলি কোনো মুভি আই ডোন্ট নো, মানে আমার জানা নেই, কিন্তু ফরেন আমি দেখতেছি 1,000 কোটি টাকা চলে যাচ্ছে, 1,000 কোটি রুপি। তো ওদের যে মার্কেট করার যে ক্যাপাবিলিটিটা বা ওদের যে ম্যাস পিপল পর্যন্ত পৌঁছানোর যে ক্যাপাবিলিটিটা, এটা আমাদের মুভিতে ল্যাক করতেছে আসলে। আমাদের মুভি মেকিং ভালো, অ্যাকশন সিকোয়েন্স মোটামুটি ভালো, কত ভালো আমি বলতে পারবো না, বাট মোটামুটি ভালো। স্ক্রিপ্ট রাইটিংও ভালো, সব দিক দিয়ে ভালো আসলে। বাট আমার কাছে মনে হয় যে ল্যাকিংটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো বিল্ড আপ একটা ল্যাকিং রয়ে গেছে। প্রিভিয়াসলি আমাদের প্রিভিয়াস জেনারেশন যারা ছিল, আমাদের বাপ দাদা বাপ চাচা, ওনারাও কিন্তু হলে যে মুভি দেখছেন বা ওই টাইমে কিন্তু হলের টেস্টটা ছিল। এখন আর কি হলের যে ক্রেজটা ছিল কিন্তু আসলে আস্তে আস্তে মানে আমাদের রিসেন্টলি আমাদের এখানে পূর্বী আছে, পূর্বী সিনেমা পুরোপুরি তো বন্ধ হয়ে বন্ধ হয়ে পড়ে আছে। বন্ধ হয়ে গেছে, আরো 2টি সনি হল ছিল। তো এত ইম্পর্টেন্ট প্লেসে মানে এত মানে মেইন হাব যেগুলো যে বলা যেতে পারে সেগুলো আসলে And I think পুরো হলটা একটা মানে জমজমাট ছিল, like people used to go there and see. Like এখানে একটা কোয়েশ্চেন আছে, like for me and the audience, আমি মাঝে মাঝে ভুলে ফেলি যে VFX and CGI এর মধ্যে ডিফারেন্স থাকে, like what is VFX and what is CGI? ভিএফএক্স আসলে ভিজুয়াল এফেক্টস যেগুলো আসলে আমরা যা দেখি অল টুগেদার ভিএফএক্স। আসলে ভিএফএক্স এর একটা পার্ট হলো সিজিআই। সিজিআই যে পার্টগুলো আমরা যেগুলো দেখি মানে ক্যারেক্টার অ্যানিমেশন বা একদম পুরো চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো আসলে ডিটেইলি সিজিআই আসলে। আর ভিএফএক্স হলো পুরো আমাদের অল টুগেদার ভিডিওর মধ্যে যতগুলো এফেক্ট আছে, আচ্ছা, ইনক্লুডিং CGI is more like computer generated যেগুলা ইমেজেস আছে, যে মানে ব্লাস্ট হোক বা যেটাই হোক ওগুলা। এখানে আসলে একটা থিং লাইন আছে, ডিফারেন্স অত বেশি ডিফারেন্স না, কারণ ভিএফএক্স এর পার্টি একটা পুরো সিজিআই, সো এখানে আসলে বেশি একটা ডিফারেন্স নাই। তো টক অ্যাবাউট দ্য অডিয়েন্স এন্ড দ্য মার্কেট, যখন বাইরে কাজ করছো ডিফারেন্সটা কি দেখছো বাংলাদেশ ও বাইরের অডিয়েন্সের বা মার্কেটের? ফরেনে আসলে খুব এই কাজটাকে খুব রেসপেক্টলি, মানে ওরা খুব রেসপেক্টের সাথে কথা বলে আমাদের সাথে, খুব ডিল করে, খুব আমাদের যদি কোনো কারেকশন থাকে বা কোনো রিভিশন থাকে ওরা খুব পোলাইটলি জিনিসগুলো হ্যান্ডেল করে। বাংলাদেশি ক্লায়েন্টের সাথে আসলে এগুলো করতে গেলে বাংলাদেশি ক্লায়েন্টরা একটু রাফ বিহেভ করে আসলে, বা ব্যাপারটাকে অত সিরিয়াসলি নেয় না, বা আমাদের প্রফেশন থেকে অত বেশি সিরিয়াসলি নেয় না আসলে। এটা তো সমস্যা নেই, কোনো রেসপেক্ট নেই কোনো কাজের, মিডিয়া মানুষ মিডিয়া ইন্ডাস্ট্রি দেখলেই মনে করে আছে করতে আসে, ভাই ইটস আ রেসপেক্টেবল জব ইন দ্য হোল ওয়ার্ল্ড। ঠিক আছে, তো কাজ করতেছে যে মানে 2 মিনিটের ভিডিওর জন্য তোমার 3-4 ঘন্টা এডিট করা লাগতেছে, ইফ ইউ ওয়ান্ট ইট মোর পারফেক্ট। বাইরে এসে ক্লায়েন্টরা কি টাইপের কন্টেন্ট বেশি প্রেফার করে? ওদের ক্ষেত্রে ওরা শর্ট ফর্ম কন্টেন্ট গুলো বেশি প্রিফার করে, ওরা ওই শর্টস এর রিলসই বেশি বানায়। লং ফর্মও আছে আসলে, বাংলাদেশেও কি শর্ট ফর্মের কন্টেন্ট বাড়তেছে? অবভিয়াসলি বাড়তেছে, কারণ ফেসবুকে একটা যতটুকু আমি শুনছি এটা বড় অ্যামাউন্টের বোনাস দিচ্ছে আসলে। তো এটা রিসেন্টলি অফ হয়ে গেছে কিনা আই ডোন্ট নো, বাট দিচ্ছে দেখে আসলে আমি শুনছিলাম লাইক টু দ্য টপ ক্রিয়েটরস ওরা ওই একটা প্রোগ্রাম চালু করে দিত যে $1 $2 হয়ে যেত, লাইক কাইন্ড অফ এরকম কিছু একটা ক্যাম্পেইন ছিল বা ছিল। আরেকটা যেটা ওরা আসলে অ্যাজ আ এডিটর আসলে স্কিলসকে অবভিয়াসলি ওরা অ্যাডমায়ার করে, প্লাস ওরা দেখে কনসিস্টেন্সিটা কেমন, যে আমি যদি এডিটরের সাথে কনসিস্টেন্টলি কাজ করতে চাই, ও দেখবে যে আমার ফার্স্ট অফ অল আমার কমিটমেন্টটা কেমন, আমি ডেডলাইনটা মিট করতেছি কিনা, কনসিস্টেন্ট কিনা, এগুলো আসলে ওদের কাছে ম্যাটার করে হচ্ছে বেশি। এখন কথা হচ্ছে লাইক অ্যাজ আ ল, তুমি ল নিয়ে বলছো, লাইক লয়ারই বলতে পারি, ঠিক আছে। তো বাংলাদেশে যে মানুষ যখন বলে যে যে না বেশি গ্রুসাম কিছু দেখাতে হবে না, মারামারি কিছু দেখাতে হবে না, বাংলাদেশ সেন্সার বোর্ডে চেঞ্জ হতে হবে, তোমার থেকে পার্সপেক্টিভটা কি? মানুষ যখন বল মুভি দেখে বলবেন ছেলেবেলা খারাপ হচ্ছে বা সামথিং কিছু, এই জিনিসটার ব্যাপারে তোমার এখন আসলে পার্টিকুলার বাংলাদেশি মুভি দেখে কেউ যদি খারাপ হয় বা হচ্ছে, এটা আসলে বললে বোগাস একটা কথা হবে, কারণ আমরা এখন আমাদের এক্সেস নেটফ্লিক্স আছে, আমাদের এক্সেস অ্যামাজন প্রাইমে আছে, তাই না? ওখানে আমরা ইন্ডিয়ান কন্টেন্ট, বলিউডের কন্টেন্ট, সাউথ ইন্ডিয়ান কন্টেন্ট, হলিউড কন্টেন্ট, সব জায়গায় আমাদের এক্সেস এখন আমাদের মানে জাস্ট একটা ফোনে।
তো কোন একটা কন্টেন্ট দেখে কেউ যদি কেউ খারাপ হচ্ছে, এটা আসলে ওই ওই যুগটা এখন আর নাই আসলে। না আমারও মনে হয় যে ভাই মানে সেন্সর বোর্ডে আরেকটু ফ্লেক্সিবল হওয়া উচিত, অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে আর্টিস্টিক ফ্রিডমটা থাকা উচিত। ডু ইউ এগ্রি উইথ মি যে না আমি যদি দেখাইতে চাই একটা কিছু আমি দেখাতে পারবো? আই ফিল লাইক ওটা অডিয়েন্সের উপর এটা আসলে সেন্সর বোর্ডের যে বিষয়টা, আমি যতটুকু জেনেছি প্রিভিয়াস গভর্নমেন্ট এটা নিয়ে একটু বেশি কনসার্ন ছিল যে কি দেখানো হচ্ছে কি দেখানো হচ্ছে না, বাট এখনকার গভর্নমেন্ট আই গেস তো বেশি একটা এটাকে রেগুলেট করতেছে না বা অত বেশি কনসার্ন না। সো আই গেস হ্যাঁ এখন আস্তে আস্তে ফ্লেক্সিবিলিটি বাড়বে আসলে, জিনিসগুলো নিয়ে আরো 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 ওপেনলি দেখাবে আসলে। যেমন আগে যতটুকু আমি শুনছি যে কোনো একটা পলিটিশিয়ানকে নিয়ে নেগেটিভ কিছু বা কোনো একটা আর্ম ফোর্সেস এর কোনো একটা কর্মকর্তাকে নিয়ে কোনো নেগেটিভ কিছু দেখালে আসলে এটা নিয়ে সমস্যা হতো বা অন্য কিছু, হ্যাঁ যেটা এখন আসলে আই গেস ইনশাআল্লাহ আই হোপ যে আর্টিস্টিক ফ্রিডমটা at least লাইক বাংলাদেশি ক্রিয়েটররা বা লাইক যারা আর্টিস্ট আছে ওরা পাবে। লাইক আই হোপ লাইক আমি লাস্টে কয়েকটা কোয়েশ্চেন আছে লাইক এই হিসাবে যে I heard যে আমাদের আজকে ডিরেক্টর সাহেব মেনে দেব বলছে যে তুমি লাইক ইন্টার্নশিপ করে করছো ল অ্যাজ আ ল স্টুডেন্ট হয়ে। I really want to know about it. হ্যাঁ এটা আসলে এটা আসলে ইন্টারেস্টিং স্টোরি আসলে। আমি যেহেতু ল নিয়ে পড়ছি, এলএলবি শেষে আমাদের একটা ইন্টার্নশিপ থাকে আসলে। তো তখন প্রিজনে প্রোডাকশন তখনও মানে আমরা অফিসে করি নাই, বাট আমি ইন্ডিভিজুয়ালি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতাম আসলে। তখন আমার টিম ছিল না, তো আমরা প্রিজনে প্রোডাকশন সেট আপের 5-6 মাস আগে কথা বলেছি আসলে। তো তখন আমি কাজ করতাম, আমার একটা ভালো ক্লায়েন্ট বেস হয়ে গেছে। তো এখন তখন যদি আমি ইন্টার্নশিপ কোনো একটা ল ফার্মে বা কোনো একটা লয়ার আন্ডারে ফুল টাইম ঢুকে যাই, তখন আমার যে এই যে ক্লায়েন্ট বেস সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বা ওরা অবভিয়াসলি আমার রিপ্লেসমেন্ট খুঁজে নেবে। না এটা খুব হ্যাঁ ইজি, হ্যাঁ হ্যাঁ এখনকার কম্পিটিটিভ মার্কেটে আসলে খুবই ইজি রিপ্লেসমেন্ট খুঁজে। তো তখন আমি আমাদের যে ফ্যাকাল্টি ডিন স্যারকে আমি যে আমার প্রবলেমটা বলি যে স্যার এই সমস্যা আসলে ভাই কত কষ্ট গাইস ভাইয়ের মাস করোনা বাড়তেছে, ঠিক আছে ঠিক আছে। কালকে যদি আমি ভিডিও আপলোড না দিতে পারি ইউ নো লাইক রিজন কারা, ঠিক আছে। না আমি এটা কাটতেছি না, এটা ভিডিওতে যাইতেছে। আচ্ছা, তো আমরা স্টার্ট করি। আমি আমাদের ফ্যাকাল্টি ডিন আমার প্রবলেমটা আমি বলি। তো স্যার অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি মানুষ, স্যার বিষয়টা নিয়ে বুঝছে আসলে। ওনাদের জেনারেশন একটা মানুষ এই জিনিসগুলো বুঝবে বা এটা নিয়ে অত বেশি মানে সিরিয়াস হবে আমি আসলে এক্সপেক্ট করি নাই। ফার্স্ট অফ অল স্যারের কাছে গেছি, স্যারকে বললাম যে আমার একটা ক্লায়েন্ট আছে, এই মানে এজেন্সি আছে সিঙ্গাপুর বেস, ওদের সাথে আমি কাজ করতেছি। আমার ইন্টার্নশিপটা আমি ওদের আন্ডারে দেখা দিতে পারবো কিনা বা কোনো পসিবিলিটি আছে কিনা লর বাইরে যে কোনোভাবে দেখানো। তো স্যার আসলে উইলিংলি সবকিছু অ্যাকসেপ্ট করছে নিজে থেকে। স্যার ব্যাপারগুলো বুঝছে, বোঝার পর উনি আমাকে এই অপরচুনিটিটা প্রোভাইড করছে যে আমি ল সেগমেন্টের বাইরে যে আমার ফরেন ক্লায়েন্টের আন্ডার ইন্টার্নশিপটা আমি শো করতে পারছি আর কি। ডাব্লিউ ফর দ্য স্যার, ঠিক আছে। এইটাই আর বাংলাদেশের ভাই আই ফিল লাইক যদি এরকম কোনো টিচার থাকে স্টুডেন্টকে হেল্প করার জন্য উই ক্যান গ্রো মোর লাইক ওই ফ্লেক্সিবিলিটি দাও স্টুডেন্ট। হ্যাঁ, এখানে আসলে বিষয়টা যে তুমি দেখতে পারো যে আমার 6 মাস হয়তো আমি পিছিয়ে যেতাম, কিন্তু আমার যে ক্লায়েন্ট বেসটা ছিল ওটা আসলে তখন নড়বড় হয়ে যেত। আর অ্যাটলিস্ট একটু ব্রেক করার পর না লাইক ওইখান থেকে কাজ করা মানে অনেক কষ্ট। যেমন আমি নিজে লেজি, আমি অনেক টাইমে কাজ করি, ওইখান থেকে বের হয়ে কাজ করার মানে এনার্জিটা এত লাগে, করা হয় না সবসময়। এখানে একটা বিষয় হলো যে আমি 2021 শেষে মানে 22 শুরু পর্যন্ত পার্ট টাইম আমি যে গ্রাফিক ডিজাইন প্লাস আমার যে ফার্স্ট ক্লায়েন্ট ছিল পার্ট টাইম কাজ করতাম। তো এরপরে প্রায় 6 মাস 1 বছর একটা ব্রেক গেছে। এই গ্যাপটার মধ্যে দিয়ে আসলে আমি কোনো ডিসাইড করতে পারতেছিলাম যে কি করবো আসলে, কিভাবে কি করা উচিত, বা আমি আমার ফোকাস বা আমার মাইন্ড সেট আপ করতে পারতেছিলাম না। তো 2023-এর রোজার সময় জুন মাস মার্চ অথবা জুনে আমি স্টার্ট করছিলাম যে না
ফুল ফ্লেজে ভিডিও এডিটিং এ ফোকাস করবো, ক্লায়েন্ট বেস আমি নতুন করে ক্রিয়েট করবো। তখন আমার প্রিভিয়াস ক্লায়েন্টে চলে গেছে আসলে 2-3 বছর কাজ করার পর আসলে ওনাদের হয়তো কোনো বেটার রিপ্লেসমেন্ট ছিল বা অন্য কিছু আই ডোন্ট নো, বা কোনো একটা এজেন্সিকে হয়তো ফ্রিল্যান্স করে দিচ্ছে আসলে। তো তারপর থেকে আর কি এই পর্যন্ত যতটুকু আমার যা দেখতেছো, আমার এজেন্সি থেকে শুরু করে আমার যত টিম বিল্ডার সব আমার এই 1-1.5 বছরের জন্য মানে পুরো I saw you যে তুমি শুরু করছো and আস্তে আস্তে স্টুডেন্ট মানে ছেলেবেলা নিলা স্টুডেন্ট পড়াইতেছে, অ্যাটলিস্ট এখন অনেক বড় একটা ক্লায়েন্ট বেস হয়ে গেছে যে না হ্যাঁ মোটামুটি হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আসতেছে। তো আমরা মোটামুটি 1-1.5 বছরে যা ইনকাম করছি, যা করছি, অফিসে করছি। না না এটা তো অবশ্যই আমরা কি পিক্সেল প্রোডাকশনকে বাংলাদেশের লাইক এসে দেখতে পারি, ইন্ডাস্ট্রিতে দেখতে পারি। Like I really wanna like see people that are actually determined, actually like motivated to work on it. Bangladesh industry change all over, and this is the correct, perfect time for it. I feel like. যদি অপরচুনিটি পাই ইনশাআল্লাহ অবভিয়াসলি ইন ফিউচার আমাদের টিম এক্সপ্যান্ড করার চিন্তা ভাবনা আছে, তখন অবভিয়াসলি আমরা বাংলাদেশি লাইনে কাজ এমনি করব। কি অফার তো আসে like কাজ করার জন্য? টুকটাক মানে ফ্রেন্ডের থ্রুতে ফ্রেন্ড বা এরকম মানে মিউচুয়াল ফ্রেন্ডের থ্রুতে বিভিন্ন কাজের অফার আসে। না মাঝখানে একটা দেখছিলাম যে কোন নাটকের এশিয়ার মধ্যে তোমাদের ছবি দিয়ে রাখছে এসে। এটা আসলে Let's talk about it. ওইটা আসলে মানে just আমার কাজিন তো ডিরেক্টর, হ্যাঁ তো ওর সাথে একটা দরকার ছিল, তো আমার অফিস থেকে একটা পিসি আর কি আমি ওদের সাথে দিয়ে আসছিলাম। I mean, that's also like a cameo of you guys, I guess. I feel like you 5 বছর পর actually you started working in industry, then you can show this before and after the achievement. Milestone. Where we started, where we ended. Ended না ভাই। Sorry, go ahead, take over. ঠিক আছে। আসলে ইচ্ছা আছে আসলে অনেক কিছু করার, বাট এখন আপাতত ফোকাস করতেছি অফিসটা কিভাবে ফাংশনাল করা যায়, টিমটা কিভাবে ভালো। আসলে প্রথমে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি যখন ইন্ডিভিজুয়ালি কাজ করবো তখন আমার স্ট্রাগলস গুলো ডিফারেন্ট। যখন একটা এজেন্সি ওনার হয়ে যাবো বা একটা টিম হেড হয়ে যাবো তখন আসলে আমার রেসপন্সিবিলিটি বা স্ট্রাগল গুলো ডিফারেন্ট। তখন বাড়বে তখন ভালো মানুষকে বা ভালো এডিটরকে কিভাবে আমি আমার টিমে রাখবো বা কিভাবে ওদেরকে অলওয়েজ মোটিভেট করবো কাজ করার জন্য, বা ধরো ওদের কিভাবে আমি আমার টিমে মানে ইনফ্লুয়েন্স করে নিয়ে আসবো, এটা আসলে একটা বড় বিষয়। কিভাবে ওদের ফাইন্ড আউট করবো, এটা একটা বড় বিষয়। তো এখনকার স্ট্রাগল গুলো ডিফারেন্ট। অ্যাজ এ ফ্রিল্যান্সার যখন কাজ করতাম তখন স্ট্রাগল গুলো ডিফারেন্ট। এখন যতটুকু কাজ আলহামদুলিল্লাহ ভালোই, মোটামুটি আমি এতটুকু বলতে পারি যে আমরা 1-1.5 বছরে মোটামুটি উইদাউট পিক্সেলের প্রোডাকশন মানে অফিস সেটআপের আগে থেকে আমরা $8,000 আমরা ট্রানজাকশন করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো এরপরে এখন পর্যন্ত আই গেস ওই 15 কাছাকাছি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো I feel like for to start that's a huge achievement for itself. যে না তুমি একা নিজে কাজ করে খারাপ এই করে। I think আমার ভিডিও এত কনভারসেশন আর তারপর লাস্টের দুটো কোশ্চেন আছে as a lawyer হিসেবে, as a law student হিসেবে আমি দেশের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই, ঠিক আছে? না I hope like আমরা জেলে যাবো না, ঠিক আছে? বিকজ আমাদের একটা ক্রেডিবল সোর্সেস আছে কারণে আমি উল্টা পাল্টা কিছু করে আমি লয়ার নিয়ে বসে, ঠিক আছে? আমি জাস্ট এলএলবি শেষ করছি, you know like at least you can talk from the law side and as a student হিসেবে, law student law student হিসেবে what do you feel like বাংলাদেশে এখন আপাতত কি চেঞ্জেস আমরা আসলে লয়ার হবো বা অ্যাডভোকেট হবো যখন বার কাউন্সিল এক্সাম দিয়ে এনরোলমেন্ট হয়ে লাইসেন্স নিতে হবে আসলে। না বাট as a law student হিসেবে like what do you feel like বাংলাদেশে এখন কি চেঞ্জেস আনা উচিত? এটা আসলে হিউজ। এখন বাংলাদেশটা আসলে রিসেন্ট একটা ইলেকশনের ডেট দেয়নি, মানে মাস দিয়েছে ফেব্রুয়ারি মাসে হবে, and জাতীয় ঐক্য দলের বৈঠক হচ্ছে 30 দলের, ওইখানে অনেক কিছু নিয়ে সংস্কার নিয়ে কথা হচ্ছে, বাট হোয়াট ডু ইউ ফিল লাইক যে তোমার মাথায় কি আসছে যে না এই জিনিসটা সবার আগে কাজ করা উচিত? আমার যেটা মনে হয় বেসিক্যালি আমাদের
একটা বড় চেঞ্জেস এর মধ্যে দিয়ে আমরা গেছি লাস্ট আগস্টে। হ্যাঁ একটা বড় রেজিম ফলো করছে, অনেক বছর ধরে ছিল। তো ওই রেজিমের পার্ট হিসেবে সব গভর্নমেন্ট অফিসিয়ালস কাইন্ড অফ ওদের পার্টি ছিল। তো এরপরে যে চেঞ্জেস গুলো আসতেছে বা আমরা যেটা এক্সপেক্ট করছি যে খুব তাড়াতাড়ি হবে, ওইটা আসলে অনেক বেশি টাইম লাগতেছে। আসলে আমরা আসলে সিস্টেমেরই তো পার্ট। আসলে আমাদের সবগুলো ফাংশন, সবগুলো অর্গান সিস্টেমের একটা পার্ট। তো আমাদের যেটা মেইনলি চেঞ্জ করতে হবে, আমরা কাগজে কলমে আমরা অনেক চেঞ্জেস করতে পারি, বাট সেটা আসলে রুট লেভেলে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে এটা আমাদের দেখা দরকার। ফর এক্সাম্পল আমরা যদি বলি এখন আমরা কারাপশন উঠাতে চাই, তো আমাদের রুট লেভেলে কারাপশন আগে বন্ধ করতে হবে, তারপর থেকে আমাদের হায়ার অফিসিয়ালে যেতে হবে। আসলে কয়েকটা হায়ার অফিসিয়াল আমরা ধরে দেন আমরা বলবো, যদি ক্লেম করি যে কারাপশন হচ্ছে না দেশে, এটা আসলে ভুল। বাংলাদেশে এখনো অনেক বেশি ম্যাসিভ লেভেলে কারাপশন চলতেছে। পাওয়ার ভ্যাকুয়ামটা আছে, তো পাওয়ার ভ্যাকুয়াম নেওয়ার জন্য যা যা এটা একটা রিজন আছে। আসলে আমাদের মেন্টালিটির মধ্যে কারাপশনটা ঢুকে গেছে। আসলে একজন তুমি যদি বলো একটা সরকারি চাকরিজীবী বা বিশেষ ক্যাডারের এত ভ্যালু কেন? পাওয়ার বা কলমের ক্ষমতা তো আছেই, সাইনের ক্ষমতা তো আছেই, সাথে আরো মানি পাওয়ার, যে মানি পাওয়ার বা যে মানি জেনারেট করার যে ওর পাওয়ারটা, এটা আসলে খুবই লুক্রেটিভ এর জন্য। তো আমাদের ক্ষেত্রে যদি মানে ম্যাসিভ লেভেল, যদি ন্যাশনাল লেভেলে যদি চেঞ্জ করতে হয়, আমাদের গ্রাস রুট লেভেলে কাজ করতে হবে। আসলে মানুষের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, কারাপশন গুলা স্ট্রিক্টলি একদম মানে যেন একদম স্ট্রিক্ট লেভেলে দেখতে হবে যে লোয়ার লেভেলে যেন কারাপশন অফ হয়ে যায়। একদম লোয়ার লেভেল থেকে দেন আমরা মিড লেভেল, দেন আমরা আই গেস হাই লেভেলে গেলে আমাদের জন্য বেটার হবে। আর আরেকটা বিষয় যেটা আমার যেটা মনে হয় যে ইলেকশন এটা আসলে বাই করতেই হবে আজকে ওর কারণে। এটা তো অবশ্যই ইলেকশন একটা বাই প্রোডাক্ট, ওটা নিয়ে চিন্তা করে চিন্তা না করে সব দল যে যারা যারা আছে এখন আমাদের সে যারা রাজনীতি করতেছে, তাদের উচিত আসলে একসাথে বসে কিভাবে মানে মানুষের কোর ভ্যালুস গুলা কিভাবে রিভাইভ করা যায় সেগুলো চিন্তা করতে হবে আসলে, মানে বিশ্বাসটা আনতে। হ্যাঁ। আচ্ছা, তো ফাইনালি আমরা এপিসোড শেষ করার আগে জাস্ট একটা কোয়েশ্চেন, নোবেলের ভার্ডিক্ট না তোমার ওপিনিয়ন কি? নোবেলের ভার্ডিক্ট হচ্ছে ওকে পারমিশন দিছে, অর্ডার দিছে যে মেয়ে ছিল বিয়ে করতে। আদালত আসলে তোমার অপোজিশনের যে ইচ্ছাটা, সেটা অবভিয়াসলি এখানে একটা ফ্যাক্টর হিসেবে রাখছে যে অ্যাকচুয়ালি কি চাইছে। আর যদি এখানে সেটেলমেন্ট এভাবে না হতো, হয়তো অন্য কোনো ভাবে হয়তো আদালত অন্য কোনো রায় দিত। আমার যেটা মনে হয় অবভিয়াসলি অপোজিশনের একটা এখানে একটা চাওয়া পাওয়া আছে। যদি অপোজিশনের ইচ্ছা অনুযায়ী বা ধরো ইচ্ছার বিরুদ্ধে যে কোনো রায় দিয়ে থাকে, সেটা অবভিয়াসলি এটা আপিল করবে হাইকোর্টে অ্যাপিল করবে। দেন এটা যদি আবার যদি আপিল হয়, তো এটা অ্যাপিলের ডিভিশনে চলে যাবে। তো এটা আসলে আদালতের জিনিস, তো আদালতের বিষয়। এখানে আসলে আমার বলার আমরা কিছু বলতে চাই না, ঠিক আছে? জেলখানাতে গেলে মাইক থাকবে না, তো অন্য কিছু থাকবে। আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ আশরাফুল আমার এত সময় দেওয়ার জন্য। আমি অনেক কিছুদিন আগে অফিসে এসে এই অবস্থা আমি বসে করতেছি। আগে থেকে বলা ছিল, পিছনে আমি টাইমও দিই না, আর পিছনে মেঘে দেওয়া ভলেন্টিয়ারে আজকে ডাইরেকশন দিতে সমস্যা নেই, খাওয়া দিয়ে বলে তোমাদের দুজনকে, ঠিক আছে? কথা একটাই ভাই, জেলখানায় যেতে না যাই ভাই, ওই জায়গায় ভাই পোলা গলা গোসল করা লাগে ভাই। হ্যাঁ ভাই, শাওয়ারটা নিচে পড়ে গেছে, তুলতেও পারবি না তুই, ঠিক আছে? ভাই তোর আমার করোনা যাচ্ছে মারনি, ঠিক আছে? নেক্সট এপিসোডে দেখা হবে আবার। See you on Pixel Production, লাইক দিয়ে দিও, ঠিক আছে? কোনো কাজ থাকলে অবশ্যই জানাবো আমাকে, বা ডাইরেক্ট মেসেজ দিও Pixel Production এর পেজে চলে আসবে, ঠিক আছে? না বাট আই ওয়ান্ট টু সি Pixel Production বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, সত্যি কথা। আমরা টাকা দেয়নি পারছিল, আমি বলতেছি, ঠিক আছে? That's our time. Thank you so much.